এ কি, আপনি এই অবস্থায় নিচে নেমে এলেন কেন? বসুন, চলুন। আরে না না, আমি একদম ঠিক আছি। আপনার ডাক্তারবাবু সত্যিই খুব ভালো ট্রিটমেন্ট করেন। লোকে ওনাকে ধনন্তরী বলে, সেটা খুব একটা ভুল না। দেখুন না, পুরো চাঙ্গা হয়ে গেছি। হ্যালো 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 গৌরী দিদি, ওই এমএলএ লোকজন আবার পোস্টারে চড়া হয়েছে। আমরা তো এখানে থাকছি না, সেই সুযোগটাই নিয়েছে। তুমি শিগগিরই এসো গৌরী দিদি, বাঁচাও আমাদের। তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ও কিচ্ছু করতে পারবে না। বলছি, আপনি উপরে গিয়ে বিশ্রাম নিন, আমি বেরোচ্ছি। আচ্ছা, মানে কি হয়েছে জানতে পারি কি? গুন্ডারা আবার বস্তি উচ্ছেদ করতে এসেছে, আমি যাই। আপনি একা যাবেন না, আমিও যাবো আপনার সঙ্গে। কিন্তু আপনি এই শরীরে, না না, আপনি উপরে বিশ্রাম নিন। আমার কিচ্ছু হবে না, এখন এইভাবে সময় নষ্ট করা ঠিক হবে না। চলুন চলুন। খালি করা বস্তি, এই বস্তি আজকে আমি পুরো সাফ দেখতে চাই। খালি করা বস্তি। এই বস্তি খালি হবে না। এখানে আবার নতুন করে বস্তি করে উঠবে। কি জ্বালাতনে পড়া গেল, এই দুটোতে এসে আবার হাজির হয়েছে। না, আজ পিছু হটলে হবে না, একটা হেস্তনেস্ত করতেই হবে। আপনার সমস্যাটা কি বলুন তো? বারবার আপনি বাধা দিতে আসছেন কেন? হ্যাঁ, আপনি জানেন যে বস্তিতে একবার আগুন লাগে সেখানে আবার আগুন লাগতে পারে, মানুষগুলো যদি মরে যায় তাই দায়িত্ব নেবেন আপনি? বস্তি না সরিয়ে আমি আজকে এখান থেকে যাব না, অনেক সময় নষ্ট হয়েছে আমার। আর নয়, এখানকার একটা লোকও বস্তি ছেড়ে যাবে না। আমরা এই অন্যায় অত্যাচার আটকাবোই আটকাবো। প্রয়োজন পড়লে আমাদের লাশের ওপর দিয়ে আপনাকে বস্তি উচ্ছেদ করতে হবে। এই বস্তি কি ওদের কেনা? ওরা কি এটা জবরদখল করে থাকতে পারে? এই বস্তিতে এরা কয়েক পুরুষ ধরে আছে, এখানে এদের ঘর আছে, এটাই এদের অধিকার। এভাবে জোর করে বস্তি উচ্ছেদ করা যায় না। আপনি তো এমএলএ, আপনি বরং ত্রাণ তহবিল থেকে এদের সাহায্য করুন, যাতে এরা আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করতে পারে। আর যদি আপনাকে বলা হয় আপনার ঘর থেকে চলে যেতে, যাবেন না তো আপনি? তাহলে ওরাই বা কেন যাবে? ঘর পুড়ে গেলেও এটা ওদেরই ঘর। এটাই আপনাদের শেষ কথা তো? কতক্ষণ আগলে রাখবেন? কতক্ষণ? দেখি আপনি কতক্ষণ আগলে রাখেন। আমিও যতক্ষণ না আপনার হাত থেকে এই বস্তিকে আমরা রক্ষা করতে পারছি, ঠিক ততক্ষণ। জান কবুল করে দেব, কিন্তু এই বস্তির 1 ইঞ্চিও জমি আমরা ছাড়বো না। আপনি কি ভেবেছেন এমএলএ মশাই, এই বস্তিবাসীদের শেষ করে নিজের বহুতলের ভিত তৈরি করবেন? ভুল ভেবেছেন এমএলএ মশাই। আপনি শুধু এদের চোখের জলটুকুই দেখেছেন, বুকের ভেতরে আগুনটা দেখেননি। তোমরা কেউ ভয় পেও না, এত সহজে এই অন্যায়ের কাছে মাথা নত করো না। জোট বাঁধো, লড়াই করো, আমরা তোমাদের পাশে আছি। ভাঙ ভাঙ সব। কি ভেবেছো দুটো গরম গরম ভুলি বলে বস্তিতে গানের আসর বসে আমাদের আটকাবে? এত ক্ষমতা হয়নি তোমাদের, ওইসব সিনেমা টিনেমা হয়। জীবনের ছোট ছোট গল্পগুলো নিয়েই তো সিনেমা তৈরি হয় এমএলএ সাহেব।
এটা নয় আরেকটা উদাহরণ রইল। এটা ধীরে ধীরে যেভাবে এক কাটা হয়ে উঠেছে, তাতে ওই বস্তির ঘর ভেঙে আগুন জ্বালিয়ে আর কিচ্ছু করতে পারবেন না, এদের দমাতে পারবেন না। শিক্ষা তো পেলেন একটা, তারপরেও বস্তিটার দিকে হাত বাড়াচ্ছে। তবে ভবিষ্যতে যাতে আপনার হাতের থেকে এই বস্তিটাকে বাঁচানো যায় তার একটা পাকাপাকি ব্যবস্থা হয়েছে। মানে কি বলতে চাইছেন আপনি? এই নিন কোর্টের নির্দেশ, ভালো করে পড়ে দেখুন। গৌরী দেবীর প্রতিবাদ আর এই বস্তির মানুষের লড়াইয়ের জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে এই বস্তিকে আর কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। আরেকটা কথা, আপনি তো রাজনীতিবিদ, মিডিয়া ট্রায়াল কি সেটা নিশ্চয়ই জানা আছে। আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু আতশ কাচের তলায় আছে। সাবধানে থাকবেন, বেশি বাড়াবাড়ি করবেন না, আর ভুলেও এদিকে ফিরে তাকাবার চেষ্টা করবেন না, কেমন? অভিনন্দন তোমাদের সবাইকে, গৌরী দেবের প্রতিবাদ আর তোমাদের লড়াইকে। এবার তাহলে একটু মিষ্টি মুখ হোক এই আনন্দের দিনে, হ্যাঁ কি বলো? দাও দাও মিষ্টি দাও, মিষ্টি দাও। দাদা একটু মিষ্টি মুখ হোক। মানববাবু, আপনি অনেক বড় পলিটিক্যাল চাল চাললেন, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। এই দাম আপনাকে কিন্তু পরে দিতে হবে। আজ অনেকগুলো মানুষের জীবন বাঁচিয়েছো মা, ভবিষ্যতে আরো অনেক বড় বড় কাজ করতে পারবে। এই লোভী এমএলএ আর দলবলের হাত থেকে এই গরিব অসহায় মানুষগুলোকে বাঁচাতে পারবে তুমি, যদি আমাদের প্রস্তাবটা মেনে নাও। আমি কি জানতে পারি কি ব্যাপার, মানে কিসে রাজি হবে? আমরা চাইছি যে উনি আমাদের দলের হয়ে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। আমরা এরকমই একজন স্বচ্ছ নির্ভীক মানুষকে প্রার্থী হিসেবে খুঁজছিলাম। আমার দ্বারা এসব হবে না, আমি সত্যিই পারবো না। আমি যেটুকু করেছি এটাই যথেষ্ট। কেন পারবে না গৌরী দিদি? পারলে তুমিই পারবে। আমাদের মতো গরিব মানুষদের দুঃখ দুর্দশা দূর করার জন্য তোমার মতো নেত্রী প্রয়োজন। তুমি ভোটে দাঁড়াও গৌরী দিদি, আমরা তোমার পাশে আছি। আপনি ভোটে কেন জিতবেন? আপনার স্ট্র্যাটেজিটা কি? আরে আমার আবার ওসব স্ট্র্যাটেজির কি প্রয়োজন? আমি শৈলমা, আমি মানুষের সামনে গিয়ে দাঁড়াবো, সবাই এমনি আমাকেই ভোট দেবে, আর কাকে ভোট দেবে? ওসব স্ট্র্যাটেজি ফ্যাটেজির আমার দরকার নেই, বুঝতে পেরেছো? তো আপনি হঠাৎ ভোটে দাঁড়ালেন কেন? আগে আমি অলৌকিক ক্ষমতা দিয়ে, নিজের শক্তি দিয়ে মানুষের সেবা করেছি, মানুষের দুঃখ দূর করেছি। এবার আমি মন্ত্রী হয়ে আরো বেশি বেশি করে মানুষের উপকার করব। আচ্ছা শৈলমা, কিছু মনে করবেন না, বছর 6 আগে আপনি একবার জেলে গিয়েছিলেন, তো অনেক অভিযোগ ছিল আপনার নামে। আবার রাজনীতিতে এসে ক্ষমতা হাতে পেলে আবার সেই সব দিনগুলো ফিরে আসবে না তো? কি বললে তুমি? মুখের সামনে থেকে সরাও এসব! এত বড় সাহস! শৈলমাকে প্রশ্ন করছো এসব উল্টোপাল্টা প্রশ্ন? বেরো এখান থেকে, নইলে ত্রিশূল বুকে গেঁথে দেবো। যাও! শৈলমা, এ কি করলেন শৈলমা? আপনি শান্ত হন, আপনি শান্ত হন। রিপোর্টারদের চটাবেন না। চুপ! আর একটাও কথা আমি কারোর মুখ থেকে শুনতে চাই না। আর কোনো রিপোর্টার, কোনো মিডিয়ার কাউকে যেন আমি আমার ধারে পাশে না দেখি। অপদার্থের দল যত, আমার কাউকে দরকার নেই, আমি একাই যথেষ্ট। দেখুন, আমি তো বলছি আপনার নেতৃত্ব দেওয়ার পুরো ক্ষমতা আছে। এমনিও আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা রাখেন। আর সত্যি বলতে আপনার এখন যা ইমেজ, তাতে মানুষ কিন্তু আপনাকেই ভোট দেবে। না না, সত্যি কথা বলতে রাজনীতি সম্পর্কে আমি কিচ্ছু বুঝি না। হঠাৎ করে এভাবে দুম করে ভোটে দাঁড়ালে আমি সামলাতে পারবো না, আমার সমস্যা হবে। আর আমি না সাহস পাচ্ছি না। কি বলছেন আপনি? আপনি এত সাহসী, বাকিরা যেটা করতে পারে না সেটা আপনি করে দেখান। আর আপনার এই সাহসিকতার জন্যই সবাই জয় জয়কার করে। সত্যি বলতে বাকিদের মতো আমিও আপনার জন্য খুব গর্বিত। একদিন দেখবেন সারা দেশ আপনাকে নিয়ে গর্ব করবে। আমি তো একা কিচ্ছু করিনি মৈনাক, এই দেখুন না, আপনিও এই শরীরে আমার পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন। আপনিও তো গর্ব করার মতোই কাজ করেন। দুস্থ বাচ্চাদের লেখাপড়া করান, বস্তিবাসীদের মাথার ছাদ বাঁচাতে লড়াই করেন, কারো বিপদে না ভেবেই ঝাঁপিয়ে পড়েন। আমাকে নিয়ে গর্ব করার কেউ নেই গৌরী।
যার না আছে কোনো পরিবার, না আছে কাউকে আপন বলার কোনো অধিকার, যার থাকা না থাকা নিয়ে কারো কিছু এসেই যায় না, তাকে নিয়ে গর্ব করবে কে? আমি বোধহয় অজান্তেই আপনাকে দুঃখ দিয়ে ফেললাম। এই না না, আমি বরং বারবার এই একই প্রসঙ্গ তুলে ফেলি। আসলে আমার এই অনাথ পরিচয়টা জন্মের পর থেকে কাটার মতো বিধে আছে, মাঝে মধ্যে একটু আঘাত করে ফেলে আর আমি এক কথা বলে ফেলি। আসলে এই জগতে অনাথ হয়ে জন্মানোটা যে কি জ্বালা, সেটা আমি আমার জীবন দিয়ে দেখেছি। এ কি, আপনি কাঁদছেন কেন? আমি কি অজান্তে আপনাকে কোনো আঘাত করে ফেললাম? এ বাবা, ছি ছি, আমি ক্ষমা চাইছি আপনার কাছ থেকে। না না, আপনি কিছু বলেননি। আসলে আমিও তো অনাথ। সে কি, আপনিও? আমি সত্যি জানতাম না। আপনি তো আগে কখনো বলেননি আমাকে। আমি নিজেও একটা সময় অবধি জানতাম না যে যারা আমাকে জন্ম দিয়েছেন সেই বাবা মা আর যারা আমাকে মানুষ করেছেন সেই বাবা মা এক নন। আমি আমার আসল বাবা মায়ের পরিচয় জানি না, আর কখনো জানতে পারবো কিনা সেটাও জানি। কেন পাবেন না? কপালে থাকলে ঠিক পাবেন। একটা দুর্ঘটনায় আমি আমার মায়ের থেকে আলাদা হয়ে যাই, তারপর আর কোনো খোঁজ পাইনি। আর আমার জন্মটাই একটা দুর্ঘটনা ভেবে আমার মা আমাকে ফেলে চলে যায়, কোনো খোঁজও নেয়নি। লোকটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। আমার এই ঝুটিওয়ালা চুল তখন খোলা ছিল, একটা গেরুয়া পাঞ্জাবি পরেছিলাম, সবে পাহাড়ে বসে আরামসে একটা গানের সুর ভাজছিলাম, ব্যাস আমাকে নাকি ভাবছি আমি সন্ন্যাসী, এসে বলছে আমার ভাগ্য ফিরিয়ে দাও, ভাগ্য ফিরিয়ে দাও। আমার তো কপালে হাত, আমি কোথায় যাই? নাও, অনেক গল্প হয়েছে, এবার খেয়ে নাও। এই যে গৌরী, তুমি এদিকটা দেখো, আমি বাকিদের খাবারটা বেড়ে আনি। দেখি, এই তো। কি হলো? আর বলবেন না, সকালবেলা ওই গুন্ডাদের সাথে ধাক্কাধাক্কি করতে গিয়ে মনে হয় হাতে লেগে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি ব্যবস্থা করে দিচ্ছি, দেখি। এরকম যত্ন আমি কোনোদিনও পাইনি, এই প্রথম পেলাম। এতদিন আমি খেলাম কি খেলাম না সেই খোঁজ পর্যন্ত কেউ নেয়নি। কি ব্যাপার বলো তো, ঈশান দেবতনু এখনো এলো না কেন? এত রাত হয়ে গেছে, তারা তো দেখি। এই তো, কি ব্যাপার ঈশান, খিদে পায়নি? কত রাত হয়ে গেছে, চলো খাবে, চলো। এই ময়না ঠিক করে খাবে কিন্তু, একদম লজ্জা পাবে না। ময়নাক আমি মেখে দেব? কি হলো ঈশান? আমার খিদে নেই। ডাক্তারবাবু, ও কি খিদে নেই মানে? তুমি রাতে না খেয়ে শোবে নাকি? বাবাই, তুমি খাবে না কেন? আমার খিদে মিটে গেছে মা, তোরা খা। কি অদ্ভুত, এই ছেলেটা যে কি করে না, ওর মতি গতি বোঝা মুশকিল।
তারা আমাদের একটা কাজ করতে হবে, বুঝলি? কি রে, তুই হঠাৎ খেতে খেতে উঠে এলি কেন? যা খেয়ে নিবি যা। বাবাই না খেলে আমিও খাবো না, ব্যাস। তারা আমার খিদে নেই, যা তুই গিয়ে খেয়ে নিবি যা। তাহলে আমারও খিদে নেই, আমিও না খেয়ে শুয়ে পড়ছি। এত জেদ কেন করছিস তারা? তুমিও জেদ করো না বাবাই, আগে খেয়ে নাও। সিরিয়াসলি তারা, তোকে নিয়ে না জাস্ট পারা যায় না। তুই কি আমার মা যে এত শাসন করছিস? মাই তো, তুমি তো আমায় মা বলেই ডাকো। নাও তাহলে খেয়ে নাও, না খেলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। নাও হা করো, আমি তোমায় খাইয়ে দিই। ওরে আমার পাকা বুড়ি রে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, কিন্তু তোকেও আমার সাথে খেতে হবে। রাজি? রাজি। তুমি কোথায় যাচ্ছ ডাক্তারবাবু? গৌরী, রোজ সকালে আমি হসপিটাল ছাড়া আর কোথায় যাই? কিন্তু আজ তো এভাবে তুমি হাসপাতালে যেতে পারবে না। কেন, কি আছে আজকে এমন? দেখো, তুমি আমার ওপর যতই রাগ করো, কিন্তু নিজের বোনেদের ওপর তো রাগ করে থাকতে পারবে না। মানে গৌরী, কি বলতে চাইছো সেটা একটু স্পষ্ট করে বলবে? দাঁড়াও, চল। পলা দিদি ফিরেছে ডাক্তারবাবু, আর নীলা দিদি বিকেলে ডাক্তার দেখিয়ে আসবে। আজ রাখি পূর্ণিমা। পলা এসেছে? দাদা তুই এসে গেছিস, কি মজা। কেমন আছিস? ভালো আছি দাদা ভাই। আমার ছেলেটার জন্যই শুধুমাত্র এই বাড়িতে আসা। আসলে ও এত বায়না করলো তারার কাছে রাখি পড়বে বলে, ওই জন্য আমি ছুটে চলে এলাম। নয়তো এই বাড়িতে আসার আমার একটুকু ইচ্ছে ছিল না। সূর্য আসেনি মুক্তা, আর এই বাড়িতে ও সহজে আসবেও না। আচ্ছা এবার চলো, দেরি হয়ে যাচ্ছে তো, রাখি পরাতে হবে। চলো চলো। এই রকম খুশিতে আনন্দে আমিও তো যোগ দিতে পারতাম, কিন্তু আমার জীবনে পরিবার, তাদের সকলের ভালোবাসা, এইসব কিছুই জুটলো না। আচ্ছা, এবার আমায় হসপিটাল যেতে হবে, আমি বেরোলাম, বুঝলি? দাঁড়ান মৈনাক। হ্যাঁ, কি ব্যাপার? আপনি চলুন, বসবেন। আসুন আসুন না, আসুন বসুন, এখানে বসুন। বসুন, হাতটা দিন। হাত? হাতটা বাড়ান। আর কখনো বলবে না যে তোমার কেউ নেই। তোমার যে দিদিটা আছে সেটা সব সময় মনে রাখবে, কেমন?
আপনি তো আমাকে জীবনের সব থেকে মূল্যবান উপহারটা দিলেন, পরিবার। আচ্ছা, আপনাকে আমি কি উপহার দিই? তুমি সুস্থ থাকো, তাহলেই তোমার এই দিদি ভালো থাকবে, ওটাই আমার কাছে উপহার। আমার যারা পরিবার, আমি তাদের পেলাম না, কিন্তু এখানে যার সাথে আমার রক্তেরও কোনো সম্পর্ক নেই, সেই আজ আমাকে পরিবারের জায়গা দিল। হ্যালো, হ্যাঁ মানববাবু বলুন। কি আজই নমিনেশন ফর্মে সই করতে হবে? শেষ তারিখ? আচ্ছা আসুন। মানববাবু বলছেন আজকেই ফর্মে সই করতে হবে, আজ সই না করলে ভোটে দাঁড়ানো যাবে না। কি যে ঝামেলায় পড়লাম। তুমি কেন এত ভাবছো মা? হ্যাঁ, মানে এতে ভাবার কি আছে? ভাবার নেই, ডাক্তারবাবু এমনিতেই দুদিন ধরে আমার ওপর প্রচন্ড রেগে আছে, তারপরে এই ভোটের বিষয়ে কিচ্ছু জানে না। না না, আমি এত বড় সিদ্ধান্তটা ডাক্তারবাবুকে না জানিয়ে কিছুতেই নিতে চাইছি না। যদি আবার রেগে যায়? বাবাই মোটেও রাগ করবে না। তুমি ভোটে দাঁড়াবে শুনে বাবাই খুব খুশি হয়েছে, নিজের মুখে আমাকে বলেছে যাও তুমি ভোটে দাঁড়াও, চিন্তা করো না। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তোমার এই সিদ্ধান্তের জন্য কত মানুষ উপকৃত হবে সেটা যদি তুমি জানতে। অপোজিশন শৈল মাকে ভোটে দাঁড় করাচ্ছে, ওরা অন্যায়কে ঢাল বানিয়ে লড়াইটা করতে চায়, আর এবার গৌরী শৈলমার বিরুদ্ধে মাঠে নামবে। শুরু হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।